যে পড়বা বানানটা কেন পড়বা, ঢাকা ইউনিভার্সিটি কোন ইউনিটে আসছে, এরপরে আরেকটা প্রশ্ন গিয়ে দেখবা যে বি ইউনিটে আসছে, আরেকটাতে সি ইউনিটে আসছে। প্রথমে যদি জিবিতে আসে তাহলে একটা দীর্ঘইকার আর একটা রস্বইকার, কিন্তু শব্দের শেষে যদি জিবি আসে তাহলে কি করো? অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছে আমি মারজানি খান অন্তর। আমরা এখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যা যা দরকার, যে গাইডলাইনগুলো তোমাদের প্রয়োজন, সবগুলো কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করব। সো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বাংলা ক্লাসে আলোচনা করব, বাংলা ডেমো ক্লাস 1। এখানে আমরা আলোচনা করব কোন কোন টপিকগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো, এবং এই ডেমো ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা যাতে আরও সুন্দর হয় এবং তোমরা যাতে আরও সচেতন হও এবং আগ্রহী হও। সো আমরা প্রথমে একটু দেখবো আমাদের বাংলা ডেমো ক্লাসে কি আছে। তার আগে আমরা একটু তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই বি ইউনিট এবং সি ইউনিটের জন্য, মানবিক এবং ব্যবসায় শাখার জন্য কিন্তু আমরা ডিউ চ্যাম্পিয়ন কোর্স নিয়ে আসছি, এবং এটা কিন্তু অনলাইনে তোমাদেরকে পড়াবো। এই ডেমো ক্লাসগুলোর পাশাপাশি তোমার যে প্রিপারেশনটা সেটা যাতে আরও এনরিচ হয়, এইটার জন্য কিন্তু আমরা তোমাদের বি এবং সি ইউনিটে কিন্তু এখানে কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলো কিন্তু তোমাদেরকে পড়াবো। আমাদেরকে দ্রুত ইনবক্স করতে পারো অথবা আমাদের পেজে কিন্তু নক করতে পারো। আমরা পরবর্তীতে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটা আন্ডাররেটেড সাবজেক্ট হচ্ছে বাংলা, এবং এই বাংলা প্রস্তুতিটা আমরা আসলে গুছিয়ে নিতে পারি না, কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু এটাতে ভালো নাম্বার এনশিওর করতে পারি না। এইটার প্রধান কারণটা হচ্ছে আমরা আসলে বাংলা প্রশ্নটা বুঝে উঠতে পারি না যে কোথা থেকে প্রশ্নগুলো আসে। মনে রাখবা, আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলবো বাংলা বানান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে, বাংলা বানান থেকে একটা প্রশ্ন আসবে। তো তুমি অবশ্যই যখন প্রিপারেশনটা নিবা তখন মনে রাখবা এই বানানটা কিন্তু তোমার জন্য যে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, বি, সি এবং বিভাগ পরিবর্তন বা এই ইউনিটে পরীক্ষা দাও না কেন, তোমার জন্য বাংলা বানান খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু বানানের নিয়মগুলো পড়বো। নর্মালি অনেকগুলো নিয়ম তোমরা এইচএসসিতে পড়ে আসছো, দেখো এই নিয়মটা তোমরা পড়েছো কিনা। তৎসম শব্দের সঙ্গে করণ, কৃত, ভবন, ভূত এই শব্দগুলো যদি যুক্ত হয় তাহলে সর্বদা দীর্ঘইকার হবে। কি বললাম? তৎসম শব্দের বানানে করণ, কৃত, ভবন, ভূত এইগুলো যদি যুক্ত হয় তাহলে সর্বদা দীর্ঘইকার হবে। যেমন নিরস্ত্রের সাথে যখন নিরস্ত্রীকরণ বা নিরস্ত্রীকৃত যুক্ত হবে তখন কিন্তু আমরা এটা দীর্ঘইকার দিয়ে লিখব। এরকমভাবে সমীভবন, সমীকরণ, দূরীভূত, দূরীকরণ, শুদ্ধিকৃত, শুদ্ধিকরণ, অনেকেই কিন্তু শুদ্ধিকরণ যে বানানটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, তোমরা অনেকেই কিন্তু শুদ্ধিকরণ বানানটা হয়তো অনেকে রস্বইকার দিয়ে লিখে আসছো কিংবা লিখো। সো মনে রাখবা, যখন শব্দের শেষে এই যে করণ, কৃত, ভবন, ভূত এগুলো যুক্ত হবে তখন কিন্তু আমরা আর রস্বইকার দিতে পারবো না, এই সবগুলো কিন্তু দীর্ঘইকার হয়ে যাবে। সো এটাই আমাদের বাংলা প্রথমের যে বাংলা বানানের যে নিয়ম, প্রথম নিয়মটা আমরা এখানে পড়লাম। আমরা একটু পরবর্তীতে নিয়মে যাই। নিয়ম 2, আমাদের নিয়ম যে 2টা আছে সেটা হচ্ছে যে দন্তস্ব ত এবং দন্তস্ব থ এইটা ব্যবহারের নিয়ম আমাদের জানতে হবে। কি বললাম? দন্তস্ব ত এবং দন্তস্ব থ। একটা হচ্ছে যে তবলার্থ, একটা হচ্ছে যে তবলার্থ, আর একটা হচ্ছে যে থালার্থ। ঠিক আছে? সো কোন জায়গায় দন্তস্ব ত হবে এবং কোন জায়গায় দন্তস্ব থ হবে সেটা খুব চমৎকার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে যে মনে রাখবা, যে শব্দের বানানে, যে শব্দের ক্ষেত্রে দন্তস্ব ত বাদ দিলে অর্থ থাকবে না, অর্থাৎ দন্তস্ব ত বাদ দিলে অর্থ থাকবে না পূর্ববর্তী শব্দটার, সেইটাই হবে দন্তস্ব ত। ঠিক আছে? যেমন তোমাকে বলা হচ্ছে নেশাগ্রস্ত। তো তুমি যখন নেশাগ্রস্ত বানানটা লিখবা তখন নেশাগ্র লিখে তুমি থেমে গেছো। ঠিক আছে? এখন তুমি বলো যে নেশাগ্র বলতে আসলে শব্দের মিনিং আছে কিনা, বা নেশাগ্র বলতে কি আসলে কোনো শব্দ আছে? তুমি বলবা যে অবশ্যই নেশাগ্র বলতে কোনো শব্দ নেই। সো নেশাগ্র বলতে যদি শব্দ না হয়, যদি শব্দের অর্থ থাকে না, তাহলে কি হবে? দন্তস্ব ত হবে। ঠিক আছে? এইবার আসো, দন্তস্ব থ কোন জায়গায় হবে? যদি এইটা বাদ দিলে অর্থ থাকে। যেমন আমি বললাম যে মুখস্থ, আমি কি বলবো? মুখস্থ। সো মুখস্থ বানানে তুমি এইবার বলো দন্তস্ব ত হবে নাকি দন্তস্ব থ হবে, তবলার্থ নাকি থালার্থ। দেখো মুখের অর্থ কি? মুখের অর্থ আছে। সো যদি অর্থ থাকে তাহলে দন্তস্ব থ, আর যদি অর্থ না থাকে তাহলে দন্তস্ব ত। নিয়মটা আবার আমরা একটু দেখি, আমরা একটু প্র্যাকটিস করি যে শব্দের মধ্যে দন্তস্ব ত বাদ দিলে অর্থ থাকবে না। ঠিক আছে? কিন্তু এই যে শব্দটা আছে দন্তস্ব থ তখনই হবে যখন এর পূর্ববর্তী শব্দটার
মিনিং আছে বা এটার অর্থ আছে। যেমন তুমি এরকমভাবে ঠোঁটস্থ লিখতে পারো, ঠোঁটের কি অর্থ আছে না? সো যদি ঠোঁটের অর্থ থাকে তাহলে কি হবে? দন্ত স থ। কিন্তু তুমি এখন লিখবা ক্ষতিগ্রস্ত। সো ক্ষতিগ্রস্ত যখন তুমি লিখবা তখন লিখবা ক্ষতিগ্রহ হয়ে গেছে। সো ক্ষতিগ্রহ বলতে কোনো অর্থ আছে না। তোমরা অনেকে বলবা যে ভাই ক্ষতির তো অর্থ আছে না, তোমার দেখতে হবে যে একদম ইমিডিয়েট পূর্বে যতটুকু আছে এই পুরোটার অর্থ আছে কিনা। সো ক্ষতিগ্রহ যেহেতু অর্থ নেই, অর্থ যদি না থাকে তাহলে আমরা দন্তস্ব ত দিব। এরকমভাবে আরও দেখো, বিধ্বস্ত, বিদ্যর কোনো অর্থ নেই, প্রশস্ত, প্রশের কোনো অর্থ নেই, নেশাগ্রহর কোনো অর্থ নেই, ক্ষতিগ্রহর কোনো অর্থ নেই, এই জন্য দন্তস্ব হয়েছে। ন্যার কোনো অর্থ নেই, আশ্বর কোনো অর্থ নেই, অব্যর অর্থ নেই, ব্যয়ের অর্থ নেই। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে অর্থ নেই, এই জন্য দন্তস্ব ত। আবার আসো, এইগুলো সবগুলো অর্থ আছে। মুখস্থ, ঠোঁটস্থ, দ্বার, দ্বার মানে দরজা, তট মানে হচ্ছে যে কিনারা, গৃহ মানে ঘর, গর্ভস্থ, অসু, অসু মানে হচ্ছে যে খারাপ। ঠিক আছে, খারাপ অর্থ আছে। নিকট, নিকটস্থ, ভূগর্ভ, মাটির নিচে, সমাধিস্থ, সমাধির অর্থ আছে। আত্মস্থ, নিজ, দুস্থ, দু অর্থ হচ্ছে যে খারাপ, দু মানে কি খারাপ বা খারাপ সিচুয়েশন, অবস্থা। সু মানে হচ্ছে যে ভালো। সো এই যে দু, সু সবগুলোর কিন্তু অর্থ আছে। সো তুমি দেখবা যে পূর্ববর্তী শব্দটার যদি অর্থ থাকে তাহলে দন্তস্ব থ, আর যদি পূর্ববর্তী শব্দটার অর্থ না থাকে তাহলে দন্তস্ব ত। আমার কাছে মনে হয় যে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা একটু পরবর্তীতে দেখি, আমরা কিন্তু ডেমো ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা শুধুমাত্র এখানে শেষই করে দিব না, তোমাদের যে টপিকগুলোতে তোমাদের প্রবলেম হয় সেগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং এর পাশাপাশি তোমাদেরকে তো আমরা আমাদের যে প্রাইভেট ব্যাচের প্রোগ্রামটা আছে সেটা কিন্তু তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় কিন্তু পড়ানো হবে, একদম বেসিক লেভেল থেকে তোমাদের অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে। আমাদের থার্ড যে নিয়মটা সেটা হচ্ছে যে শব্দের প্রথমে জীবী থাকলে প্রথমে দীর্ঘইকার এবং পরে রস্যইকার। অর্থাৎ শব্দের প্রথমে যদি জীবী থাকে তাহলে একটা দীর্ঘইকার আর একটা রস্যইকার। জীবিকা, জীবিত, জীবিতাশা, জীবিতেশ। জীবিতাশা মানে হচ্ছে যে জীবিত বা বেঁচে থাকার ইচ্ছা, জীবিত থাকার আশা বা ইচ্ছা। আর জীবিতেশ মানে হচ্ছে যে, জীবিতেশ মানে হচ্ছে যে পরমেশ্বর বা স্বামী, স্বামীর একটা নাম। ঠিক আছে, স্বামীর একটা সমার্থক শব্দ, ঈশ্বরের পরে স্বামীর স্থান। সো এইখানে তোমরা যে জিনিসটা মনে রাখবা, শব্দের প্রথমে যদি জীবিটা আসে তাহলে একটা দীর্ঘইকার আর একটা রস্যইকার। কিন্তু শব্দের শেষে যদি জীবী আসে তাহলে কি করবা? মনে রাখবা, শব্দের শেষে যদি জীবী আসে তাহলে দুইটাই দীর্ঘইকার। যেমন পরজীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, আইনজীবী, কৃষিজীবী, পেশাজীবী, হ্যাঁ, কর্মজীবী, এই টাইপের যত জীবী আছে সবগুলোতে কি হবে? দীর্ঘইকার হবে। শব্দের শেষে জীবী আসলে দীর্ঘইকার। তাহলে আজকের পর থেকে তোমাদের কিন্তু এই শ্রমজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী, কর্মজীবী, তারপর জীবিকা, জীবিতেশ, এগুলোতে কিন্তু প্রবলেম হবে না। পূর্বে থাকলে একটা, পরে থাকলে দুইটাই দীর্ঘইকার। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমরা যাব চতুর্থ নিয়মে যাওয়ার আগে দেখো, ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে 2021-22 সেশনে একটা প্রশ্ন। তার মানে আমি কিন্তু বানিয়ে কথাগুলো বলতেছি না, তুমি যে পড়বা বানানটা কেন পড়বা। ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে আসছে, এরপরে আরেকটা প্রশ্ন গিয়ে দেখবা যে বি ইউনিটে আসছে, আরেকটাতে সি ইউনিটে আসছে। ঠিক আছে, ঠিক না? সো বানানটা অবশ্যই 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 পড়বা। ঠিক আছে, আমরা সবগুলোই পড়বো। বানানটা একটু দেখি। কোন গোত্রটি শুদ্ধ? ত্রিকোণ ঊনবিংশ, অদ্যপি যদ্যপি, উষা, কোনা, মুহুর্মুহু, মুহূর্ত। কি হতে পারে? তোমাদের কি মনে হইতে পারে? আমরা জানি মুহুর্মুহু বানানটা, মুহুর্মুহুতে চারটাই কি? চারটাই রস্যইকার। সো এই বানানটা ঠিক আছে। আমি তোমাদের জন্য এটা প্রশ্নটা একটু উত্তরটা দেখে নিই। সেটা হচ্ছে যে উষা এবং কোনা, মুহূর্ত। আচ্ছা, তোমাদের কোন বানানটা প্রবলেম মনে হয় সেটা তোমরা এখানে জানাবা। দ্বিতীয় প্রশ্নটা আমরা যাব কোন বানানটি শুদ্ধ? ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে 21-22 সেশনে আগত একটা প্রশ্ন, রূপায়ণ, গৃহায়ণ, নবায়ন, নগরায়ন। এটার উত্তরটা হচ্ছে, আমি উত্তরটা দিয়ে দিই যেহেতু এগুলো তোমরা জানো। নবায়ন, প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবা তোমরা। নবায়ন, নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত। ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে 2021-22 সেশনে আগত একটা প্রশ্ন। অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য স্পেশালি এই ইউনিটটা, এবং অন্যান্য ইউনিটেরও কিন্তু পরীক্ষা দিতে পারো অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরা। তো নিচের যে বানানটি শব্দগুচ্ছ প্রমিত বানান, প্রমিত মানে হচ্ছে যে শুদ্ধ। সো এখানে শুদ্ধ বানানের মধ্যে সমীচীন বানানে আমরা জানি যে দুইটাই কি? দুইটাই দীর্ঘইকার। সো এটা একটা বাদ দাও, বাকিগুলো দেখার দরকার নাই। নির্নিমেষ, নির্নিমেষে মূর্ধন্য আছে, অপরাহ্ন বানানটা হবে না। সমীক্ষণ, বিষণ্ণ, বাল্মীকি, পরিষ্কার, বিভীষিকা, পূর্ণপৌনিক। সো কি হবে আমরা একটু দেখি, মনে রাখতে হবে। এখানে বানানটা হচ্ছে যে নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষু। আচ্ছা, নির্নিমেষ, ওকে ফাইন, ঠিক আছে। সো এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অপরাহ্ন, মুমূর্ষু। বানানটা কিভাবে হয়েছে আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিই। সেটা হচ্ছে যে মনে রাখবা পূর্বাহ্ন, তারপর কি দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন, এটা একটা টেকনিক আছে, একটু খেয়াল করো। মধ্যাহ্ন, তারপর
অপরাহ্ন, আমি সবগুলো লিখতেছি, অপরাহ্ন, সায়াহ্ন। সো এইটার টেকনিকটা হচ্ছে যে তুমি দেখো এখানে কিন্তু কোন জায়গায় মূর্ধন্য হবে কোন জায়গায় দন্তন্য হবে তুমি জানো না। সো এটা টেকনিকটা হচ্ছে যে বি ইউ বুবু, আমি সবাই তোমাদেরকে বলি, বি মানে হচ্ছে যে বিলো, ইউ মানে হচ্ছে যে আপ, বি মানে বিলো, ইউ মানে হচ্ছে যে আপ। সো পূর্বাহ্নতে কি হবে, বিলো অর্থাৎ নিচে ন হবে। মধ্যাহ্নতে কি হবে, আপ উপরে হবে। অপরাহ্নতে কি হবে, নিচে হবে। আবার সায়াহ্নতে হবে উপরে। এবং এগুলোর কিন্তু একটা ক্রমও আছে। পূর্বাহ্ন মানে হচ্ছে যে দিবসের প্রথম ভাগ, মধ্যাহ্ন মানে হচ্ছে দিবসের মধ্যভাগ, অপরাহ্ন মানে হচ্ছে যে দিবসের অপর ভাগ, হ্যাঁ, সায়াহ্ন মানে হচ্ছে দিবসের শেষ ভাগ। সো তুমি যদি ক্রমটা খেয়াল করো তাহলে দেখবা যে দিনটা কিন্তু এইভাবে কিন্তু শেষ হচ্ছে। সো মনে রাখবা বুবু, আমরা অনেক সময় বোনকে কিন্তু বুবু বলি। সো বিলো আপ, এটা তোমরা মনে রাখবা। এই হিসেবে কিন্তু আমাদের অপরাহ্ন নিচে ন থাকার কথা, এটা এখানে হয়েছে। আমরা একটু পরবর্তীতে দেখি, যেটা তোমাদেরকে বলছিলাম যে ডিউ চ্যাম্পিয়ন বেস বি ইউনিট, অর্থাৎ এইখানে তোমরা মানবিক এবং ব্যবসা শাখা শিক্ষার্থীরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আমাদের সাথে নিতে পারতেছ। বিগত বছর অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে এই কোর্সটা করেছিল। আমাদের কোর্সটি করার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। এখানে তোমাদেরকে কী কী আমরা পড়াবো, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রায় 120টির মতো ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। ক্লাসগুলো নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। কোনো একটা ক্লাস যদি তুমি না বুঝতে পারো সেটা কিন্তু তোমাকে ক্লাস শেষ করার পর তুমি কিন্তু টিচারের সাথে কিন্তু কানেকশন করতে পারতেছো এবং এই ক্লাসগুলো কিন্তু তুমি পরবর্তীতেও কিন্তু দেখে নিতে পারতেছো। সো এই কোর্স ফিটা 3000 টাকা না, আপাতত 100 জনের জন্য আমরা 2500 টাকা নিচ্ছি। সো তুমি দ্রুত এনরোল করতে পারো এবং ক্লাস যোগাযোগ করার জন্য ভর্তি হতে হলে এই স্ক্রিনে দেওয়া 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারো। আমরা তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। এই 2টা নাম্বারে তুমি কল দাও, কল দিয়ে তুমি জিজ্ঞেস করো যে আমরা আসলে কি কি পড়াবো, কবে থেকে শুরু করব। সো ক্লাস শুরু হচ্ছে এইচএসসি এক্সামের পর। স্পেশাল মডেল টেস্ট নেওয়া হবে 20টির মতো এবং এখানে কিন্তু তোমাদেরকে সি ইউনিটের শিক্ষার্থী যারা আছে তাদেরও কিন্তু হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, বাংলা, ইংরেজি এই ক্লাসগুলো প্রায় 200টির মতো ক্লাস নেওয়া হবে। তাদেরও কোর্স ফি প্রথমে 100 জনের জন্য 2500 টাকা এবং ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর। আমি বলে দিই 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে এবং তোমাদের মনে রাখতে হবে তোমরা যে অফলাইন যে কোচিংগুলো করো এই অফলাইন কোচিংগুলোতে কিন্তু আমি নিজেও ক্লাস করাই। সো অফলাইন সার্ভিসটাই আমি তোমাদেরকে অনলাইনে দিব এবং তোমরা ঘরে বসেই এই সার্ভিসটা সময় এবং তোমাদের টাকা কিন্তু এখানে সেভ হবে। সো আমরা পরবর্তীতে এখানে দেখব কি আছে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিটে 21-22 সেশনে আগত একটা প্রশ্ন। পরিষ্কার, পুরস্কার, নীলিমা, পক্ক। মনে রাখতে হবে পরিষ্কার বানানটা কেন হয় নাই। আমরা একটু দেখি। পরিষ্কার শব্দের শেষে মূর্ধন্যস্ক এবং দন্তস্বক কখন হবে? মনে রাখবা দন্তস্বক তখনই হবে যখন এর পূর্বে অ অথবা আ থাকবে, আর মূর্ধন্যস্ক তখনই হবে যখন এটার পূর্বে তোমার রস্যই অথবা রস্যও থাকবে। আমি তোমাদেরকে খুব সহজভাবে একটু দেখিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ দেখো এখানে এখন পরিষ্কার বানানটা যখন আমরা লিখলাম তখন পরি লিখে আমরা থেমে গেছি, ঠিক আছে। এখন দন্তস্বক হবে নাকি মূর্ধন্যস্ক হবে আমরা জানি না। সো পরি শব্দটার পূর্বে কি আছে? পরির মধ্যে কি আছে? পরি, রস্যই আছে না, এটা রস্যইকার না। সো যখনই রস্যইকার হবে তখনই কি হবে? মূর্ধন্যস্ক দিয়ে হবে। সো কোন বানানটি শুদ্ধ নয়? পরিষ্কার বানানটি শুদ্ধ। পুরস্কার, এবার আসো পুরস্কার বানানটা কিভাবে হয়েছে? পুরো লিখে আমরা থেমে গেছি, এখন পুরোর সাথে কি আছে? ও আছে। যদি অ থাকে তাহলে কি হবে? অ অথবা আ থাকলে দন্তস্বক, পুরস্কার। তো তোমরা পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, তিরস্কার, বহিষ্কার, নমস্কার, এই যে প্রবলেমগুলো আছে এটা কিন্তু তোমরা এই টেকনিকের মাধ্যমে কিন্তু খুব ইজিলি কিন্তু এটা বুঝতে পারতেছো। সো পরীক্ষার হলে কিন্তু তুমি এত বেশি সময় পাবা না, হয়তো বা একটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় পাবা বা 1 মিনিট উঠতে গেলে সময় পাবা। তো তোমাকে কিন্তু অবশ্যই টেকনিক্যালি পড়াটা পড়তে হবে। সো এখানে দেখো আমরা দন্তস্বক এবং মূর্ধন্যস্বকর প্রবলেমটা কিন্তু সলভ করে ফেলছি। আমরা উত্তরটাও দেখে নিই ঝটপট। সেটা হচ্ছে যে নীলিমা, নীলিমা বানানটা হচ্ছে যে শুদ্ধ নয়। নীলিমা বানানটা শুদ্ধটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। যারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছো একটু আমাকে নীলিমা শব্দের যে শুদ্ধ বানানটা এটা তোমরা আমাকে এখানে জানাবা। আমরা পরবর্তীতে দেখব আলী এবং আলী প্রত্যয়। মনে রাখতে হবে শব্দের শেষে আলী কখন হবে? শব্দের শেষে যদি আলী থাকে তাহলে সর্বদা রস্যইকার হবে। কি হবে? সর্বদা রস্যইকার হবে। যেমন সোনালী, রূপালী, পূবালী, হ্যাঁ এইগুলো আমরা রস্যইকার দিয়ে লিখব। কখন লিখব? মনে রাখবা এই আলীটা যদি বিশেষণ পদ হয়, অর্থাৎ তোমরা অনেকেই বলো যে ভাই শব্দের শেষে যদি আলী, অঞ্জলি, আবলি, বলি থাকে তাহলে সর্বদা রস্যইকার হয়, আপনারা বলেন। কিন্তু সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এইগুলোতে কেন আপনারা
দীর্ঘইকার দেন। মনে রাখতে হবে আলী যদি বিশেষ্য বোঝায়, যদি নাম বোঝায়, এখন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, হ্যাঁ এগুলো কিন্তু ব্যাংকের নাম বোঝায়। যদি বিশেষ্য পদ হয়, যদি নাউন হয়, তাহলে এই আলীটা দীর্ঘইকার দিয়ে হবে। এছাড়া পৃথিবীতে যত আলী পদ বিশেষণ দিয়ে আছে সবগুলো কি হবে, হ্রস্বইকার দিয়ে হবে। সোনালী ধান, সোনালী ধান বলতে বলতে কিন্তু ধানের অবস্থা বোঝাচ্ছে, সো অবস্থা বোঝালে বিশেষণ। রূপালী ইলিশ বলতে ইলিশের একটা গুণাবলী বোঝাচ্ছে বা একটা রং বোঝাচ্ছে, ইলিশ কীরকম, রূপালী ইলিশ, ঠিক না? সো যদি বিশেষণ পদ হয় তাহলে আলীটা হ্রস্বইকার, আর যদি বিশেষ্য পদ হয় তাহলে আলীটা দীর্ঘইকার, ঠিক আছে? এই নিয়মটা কিন্তু মনে রাখবা। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট আসছিল সত্য পিপিলিকা, পিপিলিকা বানানটা হয় নাই, 1 2 1 পিপিলিকা, এটা শুদ্ধ নয় 100%। নিচের কোন বানানটি শুদ্ধ? আচ্ছা পিপিলিকা তো তাহলে শুদ্ধ না। সংস্রব ভুল, সত্য, এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে সংস্রব। আমরা পরবর্তীতে দেখবো নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? ঢাকা ইউনিভার্সিটি গো ইউনিটে আসছে। দূরবীক্ষণ পরিপক্ক মরিচিকা সমীচীন, দেখো সমীচীন বানানটা বারবার আসে। কোন বানানগুচ্ছ শুদ্ধ? সমীচীন বানানটা আমরা জানি যে দুইটাই দীর্ঘইকার, সো এটা অশুদ্ধ ডেফিনেটলি। দূরবীক্ষণ পরিপক্ক, সান্ত্বনা মুমূর্ষু, আমরা জানি যে মুমূর্ষু বানানটা এখানে ভুল, কারণ মুমূর্ষু বানানের মধ্যে প্রবলেমটা হয় আমাদের এই যে দীর্ঘইকার হ্রস্বইকার দেওয়ার জন্য। মনে রাখবা 1 2 1 হ্রস্বইকার দীর্ঘইকার হ্রস্বইকার, অর্থাৎ মাঝখানেরটা দীর্ঘকার, বাকি দুইটাই হ্রস্বইকার। সেটার বাকি উত্তরটা কি হবে? বিভীষণ এবং মরুদ্যান। আমরা 7 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোন বানানটি শুদ্ধ? ঢাকা ইউনিভার্সিটি গো ইউনিটে 2020-21 সেশনে আগত প্রশ্ন, যেটা ডি ইউনিট, এখন তোমাদের জন্য নাই। মহিয়সী, মহিয়সী বানানটা কি হবে? মহিয়সী, এটা হবে আই গেস। আচ্ছা না, মহিয়সী বানানে দুইটাই দীর্ঘইকার, সরি এটা আমার কারেকশন করে ফেললাম, যে নিচের কোন বানানটি শুদ্ধ, সেটা হচ্ছে মহিয়সী বানানটা শুদ্ধ। এই যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এখানে কিন্তু দেখাবো। তো আমি তোমাদেরকে এখানে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে যে আমাদের কোর্সগুলোর বা যে প্রশ্নগুলো হবে এইগুলো কিন্তু ইন ডিটেলস কিন্তু আমরা এখানে পড়াবো। তো তোমাকে এই যে প্রশ্নগুলো দেখো, বিগত বছর কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু বানান থেকে আসে, ও ঢাকা ইউনিভার্সিটি না, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এরকমভাবে প্রশ্ন আসে। তো আমি ভিডিওটা তোমাদের জন্য বড় না করি, ক্লাস এখানে আমি রাখি। তো তোমরা দ্রুত এই বি ইউনিট এবং সি ইউনিটের যে কোর্সটা আছে সেই কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো, এবং এই যে বানানের যে এই যে জটিল বিষয়গুলো, এগুলো খুব সহজেই এবং সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব, এবং আমরা কমিটেড টু সার্ভ দ্য বেস্ট। আমরা তোমাদেরকে এখানে যারা পড়াবো সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং আমরা চাই আমাদের হাত ধরে তুমি তোমার স্বপ্নটা পূরণ করো। এবং এই ক্লাসটা কিন্তু 1 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। এখনও 100 জনের মধ্যে থাকতে চাইলে আমাদের ইনবক্সে নক করো। সো সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।